ট্রেনের জার্নিটা কিন্তু অসাধারণ। এখানে সর্ষে ফুলের ক্ষেতটা খুব সুন্দর দেখলাম, পুরো গ্রাম্য পরিবেশ এখানে দেখা যায় ট্রেনে আসার পথে। পৌষ মাসে দেখুন মন্দির কিরকম সাজানো চলছে। দেখুন এই সেই ব্রিজ, আমরা যাবার সময় নৌকো করে যাচ্ছি, আসবার সময় ব্রিজ দিয়ে আসবো। দারুণ লাগছে, এখানে আসলে নৌকাটা অবশ্যই চড়বেন। এটি হলো বিখ্যাত কালিয়ানী শ্মশানকালী মন্দির। এটি হলো আমার ক্যাফে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। দেখুন ক্যাফের পাশে কি সুন্দর সর্ষে ক্ষেত রয়েছে, দারুণ লাগছে। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আরও একটি ট্রাভেল জার্নি শুরু করতে চলেছি। আজ যাচ্ছি বনগাঁর খুব বিখ্যাত ও খুব পুরনো সাতভাই কালীমাতা মন্দিরে। হাবড়া থেকে সকাল 9:21 ট্রেন ধরে যাব বনগাঁ স্টেশনে, আর সেখান থেকে যাব সাতভাই কালীমাতা মন্দিরে। বনগাঁ স্টেশন থেকে কিভাবে সাতভাই কালীমাতা মন্দিরে যাবেন, পুজোর নিয়মাবলী কী আছে, তার সমস্ত তথ্যই থাকবে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এটি হলো হাবড়া স্টেশন। 9:21 বনগাঁ লোকাল সঠিক সময়ে হাবড়া স্টেশন থেকে ছেড়ে দিল। হাবড়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, আর আমার সাথে আছে বাবা ও মা। হাবড়ার পরবর্তী স্টেশন হলো সংহতি। তো সামনেই সংহতি স্টেশন আসছে। ট্রেনে যাবার সময় সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। সংহতি স্টেশন ছেড়ে দিল ট্রেন। এর পরবর্তী স্টেশন হলো মচলন্দপুর। ট্রেন থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগছে। এখন মৎস্যন্দপুর স্টেশন আসলো, এই ট্রেন ছেড়ে দিল। এই হলো মৎস্যলন্দপুর স্টেশন। মৎস্যন্দপুর স্টেশন ছেড়ে দিল। খুব ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এর পরবর্তী স্টেশন হলো গোবরডাঙ্গা। ট্রেন গোবরডাঙ্গা স্টেশন ছেড়ে দিল। গোবরডাঙ্গা স্টেশন ছাড়ার সাথে সাথেই এই রকম সর্ষে ফুলের ক্ষেত দেখতে পারবেন। শুধু হলুদ সর্ষে ফুলের ক্ষেত, যা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আমাদের তো দারুণ লেগেছিল। জানুয়ারি মাসে আসলে আপনারা এই সৌন্দর্য দেখতে পাবেন। ট্রেনের জার্নিটা কিন্তু অসাধারণ। এখানে সর্ষে ফুলের ক্ষেতটা খুব সুন্দর দেখলাম, পুরো গ্রাম্য পরিবেশ এখানে দেখা যায় ট্রেনে আসার পথে। ট্রেন ঠাকুরনগর স্টেশন ছেড়ে দিল। আবার দেখতে পেলাম সেই হলুদ সর্ষের ক্ষেত। এর পরবর্তী স্টেশন হলো চাঁদপাড়া। এটি হলো চাঁদপাড়া স্টেশন। ট্রেন চাঁদপাড়া স্টেশন ছেড়ে দিল। চাঁদপাড়ার পরের স্টেশন হলো বিভূতিভূষণ হল্ট। এরপরে স্টেশনই হচ্ছে বনগাঁ। প্রচুর হাওয়া দেখতেই পাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বনগাঁর কাছাকাছি চলে এলাম।
এখানে ঠান্ডা আছে আর খুব হাওয়াও দিচ্ছে, দেখেই বুঝতে পারছেন। ট্রেন বনগাঁ জংশনে প্রবেশ করছে। এটি হলো বনগাঁ জংশন স্টেশন। ট্রেন কিন্তু বনগাঁ স্টেশনের 3 নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। বনগাঁতে পৌঁছে গেছে, নেমে যাচ্ছে। চলুন নেমে যাচ্ছে। নেমে গেলাম ট্রেন থেকে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এই যে রানাঘাট লোকাল দাঁড়িয়ে আছে, এতে করেও কিন্তু আপনার রানাঘাট থেকে সরাসরি বনগাঁয় চলে আসতে পারেন। এই যে এই পাশে দাঁড়িয়ে আছে। এটি হলো রানাঘাট বনগাঁ লোকাল। এটি বনগাঁ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। আর আপনারা যারা শিয়ালদাহ স্টেশন থেকে আসবেন, তারা শিয়ালদাহ স্টেশন থেকে বনগাঁগামী ট্রেন ধরে বনগাঁ জংশন স্টেশনে নামবেন। এখন ওভারব্রিজ দিয়ে উঠে যাব, চলুন। এটি হলো বনগাঁও জংশনের ওভারব্রিজ। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমরা ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। চলুন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা এই রকম অনেক টোটো, অটো দেখতে পারবেন। এই রকম একটি টোটো বা অটো ঠিক করে আপনারা চলে যেতে পারেন সাতভাই কালীমাতা মন্দিরে। এই সাতভাই কালীতলা যেতে কত টাকা নেন আপনারা? আমরা 15 টাকা করে ভাড়া নিই। আচ্ছা, মানে এখান থেকে কতটা দূরত্ব হবে? এখান থেকে প্রায় 2 কিলোমিটার প্রায়। আচ্ছা, আর কতটা সময় লাগবে? যেতে 10 মিনিট টাইম লাগবে। ফোন নাম্বারটা একটু বলে দিন আর নামটা বলে দিন। 7977848339। নামটা? অমিত সাধুকা। ঠিক আছে, তাহলে লোকজন আসলে আপনাকে কন্ট্যাক্ট করে নেবে। টোটোতে উঠে পড়লাম। আমাদের জনপ্রতি 15 টাকা করে লাগলো। তো টোটো দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে এই টোটো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। একদম বনগাঁ স্টেশন থেকে আপনাদের সাতভাই কালীতলা নিয়ে যাবে। চলুন আমাদের সাথে, মাকে দর্শন করবেন। টোটো করে সাতভাই কালীমাতা মন্দিরে যাবার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই সাতভাই কালীমাতা মন্দিরে পৌঁছে যাবেন। পৌষ মেলা উপলক্ষে এইরকম গেট তৈরি করা হয়েছে। এই হলো সাতভাই কালীতলা, বনগাঁর খুব বিখ্যাত ও পুরনো। এটি হলো শ্রী শ্রী সাতভাই কালীমাতা মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত। অনেকে এই মন্দিরটিকে ডাকাতকালী মন্দিরও বলে থাকেন। সারা বছরই এই মন্দিরে পুজো করা হয়, তবে পৌষ মাসে এখানে খুব ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। বিশেষ করে শনি ও মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় হয় এই মন্দিরে। আর এই পৌষ মাসে মন্দিরের পাশে খুব সুন্দর মেলার আয়োজন করা হয়, যেটি সাতভাই কালীতলার পৌষ মেলা নামেই পরিচিত। এখানে পেয়ে যাবেন এইরকম পুজোর ডালার দোকান। এখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন। মন্দিরের সামনেই এই রকম ডালার দোকান রয়েছে। এখানে বিভিন্ন দামের ডালা পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। ডালার কেমন দাম আছে একটি দিদির মুখ থেকে আপনাদের শোনাচ্ছি। বলুন যে পুজোর ডালা কত দাম থেকে শুরু হয়? পুজোর ডালা আছে, মায়ের পুজোর ডালা আছে 51 আছে, 101 আছে, 151 আছে। আর কাপড় টাপড় দিয়ে নিলে, শাঁখা পলা টলা দিয়ে নিলে 451 আছে। এই হচ্ছে আমাদের মায়ের পুজোর এখানে ডালা। আচ্ছা, শুরু কত থেকে বললেন? 51, 101, 151 আর 451 কাপড় টাপড় দিয়ে। আর এটা মানে সকাল কটা থেকে মানে শুরু হয় পুজো? শনি মঙ্গলবারে হয় ভোর 4টের দিকে, আর অন সিজনে হয় সকাল 8টার থেকে। অন্য দিনগুলো পুজোর ডালা নিয়ে নিচ্ছে এখান থেকে, এই যে 51 টাকার। আমাদের 51 টাকার
ডালায় ছিল একটি কমলালেবু, একটি শাকালু, একটি কলা, আলতা সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি আর ছিল মূলো। পৌষ মাসে 7 ভাই কালীমাতা মন্দিরে মাকে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। এটি হলো পৌষ মাসে 7 ভাই কালীমাতা মন্দিরে পুজো দেওয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য। চলুন এখন আমরা মন্দিরে যাব পুজো দিতে। আপনারাও আমাদের সাথে মাকে দর্শন করবেন। এবার মন্দিরে ঢুকবো পুজো দেওয়ার জন্য, চলুন। এটি হলো 7 ভাই কালীমাতা মন্দিরের প্রবেশ পথ। আমরা পুজোর ডালা নিয়ে এই পথ দিয়েই মন্দিরে প্রবেশ করব মাকে পুজো দেওয়ার জন্যে। এটি হলো 7 ভাই কালীমাতা মন্দিরের গর্ভগৃহ, আর এই হলো 7 ভাই কালীমাতা। আপনারা দর্শন করুন। মন্দিরে পুজো হচ্ছে, পৌষ মাসে এরকম ভাবেই পুজো হয়। কত ভক্তদের ভিড় হয়েছে, আর সবাই কিন্তু এই মূল্য দিয়ে পুজো দিচ্ছে। যেহেতু পৌষ মাস, তাই এখানে পুজো দিতে গেলে একটু লাইনে দাঁড়াতেই হবে। মা পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। এবার আমরা 7 ভাই কালীমাতা মাকে পুজো দেব। দেখুন কত ভক্ত 7 ভাই কালীমাতা মাকে অঞ্জলি দিচ্ছেন। কোথা থেকে এসছো? কোথা থেকে এসেছো? মসলন্তপুর। পুজো দিয়েছো? পুজো দিয়েছো? কেমন লাগছে? মজা হচ্ছে? আচ্ছা, আর এইবারই আসলে প্রথমবার? কার সাথে এসেছো? মা বাবা? মামির কার সাথে, তাই তো? ঠিক আছে, এখন কি করবে? ঘুরবে? আচ্ছা, ভালো লাগছে তো? মজা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। দেখুন এইখানে কত মানুষ মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে গেছে। আপনারা জানতে পারেন। আর এখানে ধূপকাঠি সবাই জ্বালিয়ে দেয়। এই যে আমিও জ্বালাবো। আমি মোমবাতি ও ধূপকাঠি এখন জ্বালিয়ে মার কাছে প্রার্থনা করব। এরপর মাও একইভাবে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন। আপনারাও মাকে পুজো দেওয়ার পর মন্দিরের বাইরে এসে এইভাবে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন। বাইরেও এই রকম ধূপকাঠি মোমবাতি জ্বালাবার ব্যবস্থা আছে। বাবা এখানে জ্বালাচ্ছেন ধূপকাঠি মোমবাতি। আপনারা চাইলে এখানেও ধূপকাঠি ও মোমবাতি জ্বালাতে পারেন। এই যে এইখানে কত মানুষ এখন ঢিল বেঁধে গেছে। এখানে একটা বট গাছ আছে, এই বট গাছের নিচে এই ঢিল বাঁধার মনস্কামনা পূরণের জন্য। এই বটগাছকে কেন্দ্র করেই প্রচুর ভক্তরা মনস্কামনা পূরণের আশায় ঢিল বাঁধেন। আপনারাও চাইলে ঢিল বাঁধতে পারেন। ঢিল বাঁধতে চাইলে হয় বাড়ি থেকে নিয়ে আসবেন বা এখান থেকেও কিনে নিতে পারেন। এখানে প্রতি ঢিলের দাম 10 টাকা। কত করে এই ঢিল? 10 টাকা। দেখুন
কত মানুষ এখানে ঢিল বেঁধে গেছে। তাই আপনাদেরও যদি মনস্কামনা থাকে অবশ্যই মাকে প্রার্থনা করে এখানে ঢিল বেঁধে যাবেন, নিশ্চয়ই আপনাদের মনস্কামনা পূরণ হবে। এখানে কিন্তু মিষ্টির দোকানও আছে মন্দিরের ঠিক অপোজিটে, চাইলে আপনারা মিষ্টি কিনে খেতে পারেন। অনেক খাবারের দোকান এখানে আছে। মন্দিরের ঠিক উল্টো দিকে আছে এই রকম মিষ্টির দোকান, যেখানে গরম গরম জিলাপিও ভাজা হচ্ছে। এই মেলা জন্য এক মাসই দোকান, এরপর আর থাকবে না আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার আসছে বছর। আচ্ছা, আমরা এখান থেকে কালো জাম নিয়ে নিচ্ছি এই মিষ্টির দোকান থেকে, চাইলে আপনারাও মিষ্টি কিনে নিতে পারেন। আমরা এই কালোজাম একটি বিশেষ উদ্দেশ্যে কিনেছি, সেটি আপনাদের বলছি। আচ্ছা, আমরা এই যে এইরকম কালো জাম কিনে নিয়েছি, তো এখানে কিছু দুস্থ মানুষ আছে, মা এই কালো জামগুলো ওনাদের দেবে, একটু সেবা করবেন ওনাদের, সবাইকে দেবে। আচ্ছা, আপনারা চাইলে এরকম দুস্থ মানুষদের সেবা করতে পারেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করলাম। ওনারাও খুব খুশি, আশীর্বাদ করলেন, আমাদেরও খুব ভালো লাগবে। কোথা থেকে এসেছেন পুজো দিতে? আচ্ছা, এই পুজো হয়ে গেছে, এই ডালা নিচ্ছেন? ও, এই যে ডালা নিয়েছেন, তো এই প্রথমবার? আচ্ছা, কেমন লাগছে? মানে ভালো? আচ্ছা, আর তাহলে সবাই আসুক, এটাই তো চান, আরো লোকজন? আচ্ছা, মধ্যপ্রদেশের কোথায় আপনার বাড়ি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পৌষ মাসে 7 ভাই কালীতলায় এই বিশেষ অনুষ্ঠান হয়। এখানে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে, চারিদিকে অনেক বড় মেলা হয়, দেখাচ্ছি আপনাদের। চলুন, আমরা এই মেলার মধ্যে ঢুকলাম। চারিদিকে অনেক দোকানপাট দেখতেই পাচ্ছেন, অনেক কিছু দোকান রয়েছে চারিদিকে। পরে দেখাবো মেলাটা ঘুরে আপনাদের। সামনে একটা স্কুল আছে, আর এই স্কুলের মাঠে সমস্ত মেলা বসেছে। আর এই পাশে আছে ইছামতি নদী, এখান দিয়ে যদিও পারাপার হওয়া যায় না। এই যে দেখাচ্ছি, এই হলো ইছামতি নদী। নদীতে নৌকো চলছে, আমরাও নৌকো চড়বো। আর ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ, ওই ব্রিজেও আমরা পরে যাব। এই যে স্কুল, আর স্কুলের মাঠে এই যে অনেক মেলার আয়োজন হয়েছে। এই মেলার মাঠটি খুবই বড়, এই স্কুলের মাঠেই মেলা হয়। এখানে নানা রকম খাবারের দোকান সহ বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। শুধুমাত্র পৌষ মাসে আসলেই এই পৌষ মেলা আপনারা দেখতে পারবেন। এখানে ঘর সাজাবার জিনিসপত্র, বাচ্চাদের খেলার জিনিসপত্র, মেয়েদের সাজার নানা রকম জিনিসপত্র সহ আপনারা নানা রকম জিনিস কেনাকাটা করতে পারবেন, মেলা ঘুরে দেখতে পারবেন। তাই অবশ্যই পৌষ মাসে 7 ভাই কালীমাতা মাকে দর্শন করুন, পুজো দিন, আর এই পৌষ মেলা ঘুরে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আপনারা পুজো দেওয়ার পর যদি খাবার খেতে চান, তাহলে মন্দিরের উল্টো দিকেই অনেক খাবারের দোকান রয়েছে। আর এই মিষ্টির দোকানগুলো মেলা উপলক্ষে হয়েছে। এখানে জিলেপি, খাজা, গজা সহ নানা রকম মিষ্টি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে মিষ্টি কিনে খেতে পারেন। আর তাছাড়াও আরও অনেক দোকান আছে যেখানে অন্যান্য নানা রকম খাবারও পাওয়া যাচ্ছে, যেমন ঢাকাই পরোটা, চাউমিন, মোমো। আপনারা যার যেরকম পছন্দ সেই অনুযায়ী খাবার এখান থেকে কিনে খেতে পারেন, কোনো অসুবিধে হবে না। আর চাইলে আপনারা খাবার বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন। এখানে দেখুন আচারের দোকানও আছে, যেখানে নানা রকম আচার পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম। আর শীতের মরশুম,
একটা পিকনিকের মতো মনে হচ্ছিল। মা খাবার দিচ্ছেন। তো আপনারাও চাইলে আমাদের মতো বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন। কী খাবার এনেছি সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা নিয়ে এসেছিলাম রুটি আর নিরামিষ তরকারি। বাড়ির খাবার তো সবসময় ভালো হয়, তো আমাদেরও খুব ভালো লাগলো। আমি খাচ্ছি, এদিকে বাবা মাও খাচ্ছেন। তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া পর্ব চলে। এবার আমরা নৌকো চড়ে ইছামতি নদী পার হব। এটি হলো ইছামতি নদীর ঘাট। বাবা মা আগে চলে গেছেন, এবার আমি যাব। দেখুন নৌকা দাঁড়িয়ে আছে। নৌকার ভাড়া জনপ্রতি 10 টাকা করে। চলুন নৌকোয় উঠে পড়ি। আপনারাও আমাদের সাথে নৌকো চড়ার অনুভূতি অনুভব করুন। আর আপনারা যদি নৌকায় করে ইছামতি নদীতে ঘুরতে চান তাহলে তার ভাড়া কত হবে এক মাঝি দাদার কাছ থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি। দাও বলো তো একটুখানি, তোমরা কি এই পাড়া পার হয়, এই পাড়া পার হও শুধু? এখান থেকে ওপার কত টাকা? আপ ডাউন 20 টাকা। শুধু এই পাড়া পারই করো তাই তো? ঘুরতে কত টাকা নাও? কত, 1 ঘন্টা ঘুরলে? আমরা 3 জন আছি, কত নেবে? ধরুন 3 জন, আমরা 1 ঘন্টা ঘুরবো, 300 টাকা তাই তো? এইরকম। আচ্ছা, অবশেষে নৌকোতে উঠে পড়ছি। মা বসে আছেন উঠে। এবার আমি যাব। নৌকোতে ওঠার সময় বা নৌকোতে যখন আপনি চড়বেন নদীতে, তখন হালকা নৌকো টলতে পারে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের মনে আনন্দ উত্তেজনা দুটোই কাজ করছে। আমরা নৌকোতে উঠে গেছি। বনগাই দুজনেই। আচ্ছা, ঘুরতে তাই তো? কেমন লাগছে নৌকায় বসে? আগে চড়েছো কখনো? ভয় নেই তাই তো? আমাদের তো অভ্যাস নেই, তাই একটু ভয় লাগছে। তাই তোমরা আছো যখন একটু সাহস দেবে। ইছামতি নদীতে নৌকা চড়ে আমাদের কিন্তু খুব মজা লাগছিল। আপনারাও আসলে অবশ্যই চড়বেন। আর ওই সেই ব্রিজ, আমরা যাবার সময় নৌকো চড়ে ওই পারে যাচ্ছি, ফেরার সময় ওই ব্রিজ দিয়ে ফিরব। তখন ব্রিজটা আপনাদের ভালো করে দেখাবো। অধিকাংশ মানুষই যাবার সময় নৌকো করে যাচ্ছেন আর ফিরছেন পায়ে হেঁটে ব্রিজ দিয়ে। আপনারা চাইলে যাওয়া আসা দুটোই ব্রিজ দিয়ে করতে পারেন, অথবা নৌকো চড়েও আমাদের মতো একবার যেতে পারেন আর ফিরতে পারেন ব্রিজ দিয়ে। এবার একটু সৌন্দর্য উপভোগ করুন।
নৌকো করে আমরা ইছামতি নদীর ওপার থেকে এপারে চলে এলাম। এবার ধীরে ধীরে নৌকো থেকে নামবো। নাবার সময় কিন্তু নৌকোটা একটু টলে, তাই ভয়ের কোনো ব্যাপার নেই। আর আপনারা যারা নৌকো চড়ায় অভ্যস্ত নন বা ভয় পান, তারাও নিশ্চিন্তে নৌকো চড়ে এপারে আসতে পারেন। আমরাও একটু ভয় পেয়েছিলাম, কিন্তু নৌকো চড়ে বুঝলাম যে ভয় তো নেই, বরং নৌকো না চললে একটা ভালো জিনিস আমাদের মিস হয়ে যেত। তাই আপনারাও অবশ্যই নৌকোয় করে ইছামতি নদীর এপারে আসবেন আর এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করবেন। এইবার আমরা এপারটা ভালো করে ঘুরে দেখব। মা বাবা নৌকা থেকে নামছেন, দেখুন কি সুন্দর লাগছে দেখতে ইছামতি নদী। এই ইছামতি নদীর এই ঘাটে বসে থাকতেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। দারুণ লাগলো, আমাদের নৌকোতে এখানে আসলাম। আপনারা পারাপার হতে পারেন নৌকো দিয়ে, খুব সুন্দর। আর যাওয়ার সময় ব্রিজটা দিয়ে যাব, দারুণ। 10 টাকা নিল জনপ্রতি, খুব সুন্দর। ইছামতি নদীর এপারের জায়গাটির নাম হলো কালিয়ান। আর এখানে একটি মন্দির রয়েছে, কালী মায়ের মন্দির। এই মন্দিরটি আমি আপনাদের পরে দেখাচ্ছি। এই মন্দিরটির নাম হলো কালিয়ানি শ্মশান কালী মন্দির। আর এই ইছামতি নদীর ঘাট তো খুবই সুন্দর, আগেই আপনাদের বললাম। তাই শীতের সকাল ছিল, এই ঘাটে আমরা কিছুটা সময় কাটাই, বসে থাকি। তো আপনারাও শীতের সকালে এখানে এলে পরিবারের সাথে বসে গল্পগুজব করে কিছুটা সময় কাটাতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের মতো অনেক মানুষই এখানে বসে সময় কাটাচ্ছিল। এখানেও কিন্তু এরকম একটা মন্দির আছে কালী ঠাকুরের, এটাও আপনারা এই পারে এসে দেখে নিতে পারেন। এটি হলো কালিয়ানি শ্মশান কালী মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর, অনেক পুরনো আর খুব জাগ্রত। যেসব মানুষ বনগাঁর 7 ভাই কালীমাতা মন্দির দর্শন করতে আসেন, তারা প্রায় প্রত্যেকেই ইছামতি নদী পার হয়ে এই কালীমাকে দর্শন করেন। আমিও কালিয়ানি শ্মশান কালী মাকে দর্শন করে নিলাম। এখানেও মন্দিরের সামনে বিভিন্ন দামের ডালা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে ডালা কিনে মাকে পুজো দিতে পারেন। কালিয়ানি শ্মশান কালী মন্দিরের পাশে একটি মেলার আয়োজনও করা হয়েছে। এখানেও নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, মেয়েদের সাজগোজের জিনিস সহ ঘর সাজাবার জিনিস সব কিছুই। আপনারা আসলে এই মেলাটাও একটু ঘুরে দেখবেন। আমরাও দেখলাম, ভালোই ছিল। ভালো লাগছে? হ্যাঁ, ব্লগ আমি দেখি আর দিদির সঙ্গে আমার দেখা হয়েছে, খুব ভালো লাগলো। এইভাবেই সাপোর্ট করুন সবাই। থ্যাংক ইউ। ঘোরা ভালো হচ্ছে তো? হ্যাঁ, খুব সুন্দর করছে। আচ্ছা, এখানে একটা গ্রাম আছে সামনে, তো আমরা একটুখানি যাই। এই সামনেটা, সামনে আবার বলছি বর্ডার, 1 কিলোমিটার হাঁটলেই বলে বর্ডার। এই যে আমি, বাবা, মা সব যাচ্ছি, একটু ঘুরে দেখছি। পুজো তো হয়েই গেল, এই তো এই যে চলেছি আমরা। গ্রামের রাস্তাও খুব সুন্দর। এখানে আপনারা আসলে গ্রামের পরিবেশকে অনুভব করতে পারবেন। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা রেল লাইনের কাছে পৌঁছে গেলাম। এই রেল লাইন সম্পর্কে আমি আপনাদের পরে বলবো। প্রথমে আমরা ক্যাফেতে যাব একটি, ওই দূরে ওই ক্যাফেটি দেখা যাচ্ছে। আর এই হলো রেল লাইন। আমরা ওপার থেকে গ্রামের রাস্তা ধরে এসে এই রেল লাইন ক্রস করে ওপারে যাব। এবার রেল লাইন সম্পর্কে আপনাদের একটু বলি। এই দিকটা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, আর এই দিকটা আমাদের ভারতের
দিকে যাচ্ছে। তাই এই রেল লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রেল লাইন দিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল করত। এবার আমরা এই রেল লাইন ক্রস করে সামনের দিকে এগিয়ে যাব। চলুন এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি, খুব সুন্দর এই জায়গাটা। এবার চলুন ক্যাফের দিকে এগিয়ে যাই। ক্যাফে যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। আর দেখুন পাশে ক্ষেত রয়েছে, নানা রকম সবজি চাষ করা হয়। পুরো গ্রামকে কাছ থেকে দেখতে পারবেন, অনুভব করতে পারবেন এখানে আসলে, তাই অবশ্যই আসবেন। এই হলো ক্যাফেটির গেট। ক্যাফেটির নাম হলো আমার ক্যাফে। এটি হলো আমার ক্যাফে। আপনারা কালিয়ানী শ্মশানকালী মন্দির দর্শন করে এই ক্যাফেতে আসতে পারেন। আমার ক্যাফের এটি হলো খাবার অর্ডার দেওয়ার জায়গা। চলুন ক্যাফেটি একটু ঘুরে দেখি। খুব সুন্দর ক্যাফেটি, গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। আমরা পুরো ক্যাফেটি ঘুরে ঘুরে দেখলাম। দেখুন ওখানে বসে যদি খেতে চান তার ব্যবস্থা রয়েছে, আর এখানে সব ঘর করা রয়েছে। যদি আপনারা আলাদা বসেও খেতে চান নিজেদের পরিবার নিয়ে, তাহলে তারও ব্যবস্থা রয়েছে। আমাদের ক্যাফেটা দারুণ লাগলো, পরিবেশটাও খুব সুন্দর। এই ক্যাফেটি বিকেল 4টে থেকে খোলে, রাত্রি 9টা-10টা অবধি খোলা থাকে। আপনাদের সুবিধের জন্যে টাইমটা জানিয়ে দিলাম। দেখুন ক্যাফের পেছনে কীরকম সর্ষে ক্ষেত রয়েছে, দারুণ লাগছে দেখতে। আপনারা আসলেও এই সর্ষে ক্ষেতের সৌন্দর্যকে উপভোগ করবেন, ছবি তুলবেন। আমরাও ছবি তুললাম কাছ থেকে। এরকম সর্ষে ক্ষেত দেখতে খুব ভালোই লাগে। অনেকটা জায়গা জুড়ে শুধু হলুদ সর্ষের ক্ষেত, যেটা আমরা ট্রেনে আসবার সময় দেখেছিলাম। জানুয়ারি মাসে, এই পৌষ মাস, এই সময় আসলে আপনারা এটা দেখতে পারবেন। এই ছিল আমার ক্যাফে। আমাদের খুব ভালো লাগলো, আমরা ঘুরে দেখলাম। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা বসতে পারলাম না। আপনারা আসলে সময় নিয়ে আসবেন, দেখবেন আপনাদের ভালোই লাগবে। আমরা এখন ক্যাফে থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেই পথে এসেছিলাম ঠিক সেই পথেই যাচ্ছি। সামনে বাবা মা যাচ্ছেন। আমরা রেল লাইনের কাছে আবার চলে আসলাম। এবার এই রেল লাইন ধরেই সামনের দিকে এগিয়ে চলব। এই রেল লাইন দিয়ে আপনারা যখন যাবেন একটু সাবধানে যাবেন। কিন্তু রেল লাইন ধরে যেতে কিন্তু মজাই লাগবে। আমাদেরও খুব ভালো লাগছিল, তাই এখন রেল লাইন ধরেই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। বেশ কিছুটা পথ এই রেল লাইনের ওপর দিয়ে কিন্তু যেতে হবে। এখন দূরে বাবা মা যাচ্ছেন, দেখুন। বেশ কিছুটা সময় রেল লাইনের ওপর দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতেই কেটে গেল। ইছামতি নদীর ওপর এই হলো সেই ব্রিজ। এই ব্রিজের দিয়েই একসময় ভারত আর বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল করত। তো খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজ। ব্রিজটিও খুব সুন্দর। সকালবেলা আমরা ওপার থেকে ইছামতি নদী যখন নৌকো করে পার হচ্ছিলাম তখন এই ব্রিজটিকেই দেখছিলাম। তো এখন এই ব্রিজের ওপর দিয়েই হেঁটে ওই পারে যাব। আপনারা ব্রিজের মাঝখান দিয়েও যেতে পারেন, তবে খুব সাবধানে যেতে হবে। তো এই ব্রিজের সামনেও আমরা অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। আর এই ব্রিজের সামনে এরকম ফুলের দোকান দেখতে পারবেন। এখানে নানা রকম ফুল বিক্রি হচ্ছে। এখানে একটা গোলাপের দাম হলো 10 টাকা, কথা বলে জানতে পারলাম। দেখুন
খুব সুন্দর ফুল। আপনারা ফুল কিনতে চাইলে এখান থেকে কিনে নিতে পারেন, তারও ব্যবস্থা আছে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে আপনারা নিচে নেমে গেলে কালিয়ানি শ্মশানকালী মন্দিরের সামনে চলে যাবেন। আমরা যেহেতু ওই গ্রাম ঘুরে ক্যাফে হয়ে আসলাম, তাই আমরা এই সিঁড়ি দিয়ে না উঠে ঘুরে আসলাম। যদি ওই ক্যাফেতে না যেতাম তাহলে এই সিঁড়ি দিয়েই সরাসরি উঠে এই ব্রিজের সামনে চলে আসতাম। এখানে দেখা হয়ে গেল আমার কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে। ওনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এটা আজকের ভ্রমণের একটি উপরি পাওনা ছিল। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাড়ি ফেরার জন্যে। যাবার আগে ইছামতি নদীকে পাখির চোখে একবার দেখে নিচ্ছি। ব্রিজের ওপর থেকে ইছামতি নদীকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। পড়ন্ত বিকেলে ইছামতি নদী আরও সুন্দর হয়ে উঠেছিল, তাই ওপর থেকে অনেকটা সময় দাঁড়িয়ে দেখলাম। দেখুন, ইছামতি নদী দিয়ে চলেছে এক নৌকা, যেই নৌকা করেই সকালে আমরা কালিয়ানি কালীমায়ের মন্দিরে এসেছিলাম। ওই যে সেই দূরে মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে ইছামতি নদী, মন্দির সবই সুন্দর লাগছিল দেখতে। আপনারাও এইভাবে ইছামতি নদীর সৌন্দর্য উপভোগ করবেন। এখানে আসলে কিছুটা সময় ব্রিজে দাঁড়িয়ে ওপর থেকে ইছামতি নদীকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। ওই যে দেখা যাচ্ছে যে ঘাট, সেখানেই আমরা সকালে ইছামতি নদী দিয়ে নৌকো চড়ে নেমেছিলাম। তো যাবার আগে আরও একবার দেখে নিচ্ছি। ব্রিজের ওপর থেকে ইছামতি নদীকে দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এটা একটা অন্যরকম অনুভূতি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। এবার ধীরে ধীরে বাড়ি ফিরে চলেছি। তার আগে ব্রিজে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি দাঁড়িয়ে। এইবার আবার এগিয়ে চললাম, সামনে মা এগিয়ে যাচ্ছে। ব্রিজ দিয়ে ইছামতি নদীর ওই পাড়টাকে দেখা যাচ্ছে। সকালবেলা আমরা ওই পাড় দিয়ে নৌকায় উঠি। এইবার রেল লাইন ক্রস করে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। মা বাবা অলরেডি রেল লাইন ক্রস করে চলে গেছে, আমি যাচ্ছি। আর এই ব্রিজের মাঝখান দিয়েও হেঁটে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন, কিন্তু খুব সাবধানে আসতে হবে, একটু দেখে শুনে। দেখিয়ে দিলাম ব্রিজটা আপনাদের ভালো করে। এবার এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। খুব সাবধানে দেখে শুনে সিঁড়ি দিয়ে নামবেন। আর ওই যে দেখা যাচ্ছে ইছামতি নদী। আরও একবার ব্রিজটাকে আপনাদের দেখিয়ে দিই। ইছামতি নদীর ওপর এই বিখ্যাত ব্রিজ, যেটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেখতেও সুন্দর। অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। দেখুন পৌষ মাসে কীরকম মন্দির সাজানো হচ্ছে। খুব সুন্দর করে পৌষ মাসে মন্দির সাজানো হয়, তাই আপনার পৌষ মাসে মাকে পুজো দেবেন। যেমন সুন্দর সাজানো গোছানো মন্দির দেখতে পাবেন, তেমনি পৌষ মেলা দেখতে পারবেন। খুব ভালো লাগবে সব কিছুই। দেখুন কত ফুল আনা হয়েছে মন্দির সাজাবার জন্যে। এখন বাড়ি ফিরে যাব। এখান থেকে একটা টোটো করে বাড়ি যাব। টোটোতে উঠে পড়ছি। টোটোতে ভাড়া পড়েছে জনপ্রতি 15 টাকা। টোটো ছেড়ে দিল। আর যাবার রাস্তাটাও তো অসাধারণ, আপনাদের আসবার সময় বলেছিলাম। আমরা বনগাঁ স্টেশনে পৌঁছে গেছি। এই ছিল আমাদের একদিনের 7 ভাই কালীমাতা মন্দির ভ্রমণ। এখন বনগাঁ স্টেশন থেকে 4:53 বনগাঁ লোকাল ধরে বাড়ি ফিরে যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।